হ্যালো ঝিনাইদা, সবাই এসে দেখে যা সুন্দর এই ঝিনাইদা। আজকে ঝিনাইদা জেলা ঘুরবো এবং আপনাদের নিয়ে মন ভরে উপভোগ করব। তো চলুন একসাথে উপভোগ করা যাক। আজকের এই ভিডিওতে ঝিনাইদা জেলার সমস্ত কিছু আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাক্সু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ঝিনাইদা। ঝিনাইদা বাংলাদেশের অন্যতম সুন্দর এবং সমৃদ্ধমণ্ডিত একটি জেলা। ঝিনাইদা জেলাটি 1862 সালে যশোর জেলার মহকুমা হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং 1984 সালে এটি একটি পৃথক জেলা হিসাবে পরিণত হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদা জেলাটি 6 ডিসেম্বর 1971 সালে স্বাধীনতা লাভ করে। এই জেলার নামকরণ সম্পর্কে ঠিক তেমন একটা কিছু জানা যায়নি, তবে কথিত আছে যে ক্যালসিয়াম উৎপাদনের জন্য নবগঙ্গা নদী এবং দাহ নদী থেকে প্রচুর পরিমাণ ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল। এই ঝিনুক এবং দাহ নদীর নাম মিলে এই জেলার নামকরণ করা হয় ঝিনাইদা। বর্তমানে এখন আমি আছি এশিয়া মহাদেশের প্রাচীন এবং অন্যতম বৃহৎ বটগাছের নিচে। এই বৃহত্তম বটগাছের আনুমানিক উচ্চতা 250 থেকে 300 ফুট এবং 1984 সালের একটি জরিপে দেখা গেছে যে এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছ। এই বৃহত্তম বটগাছের বয়স সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হয় 250 থেকে 300 বছর আগে এই বটগাছ জন্মেছিল। তখনকার এই যে বেথুলি যে গ্রাম আছে, এই গ্রামে কুমার বংশধররা বসবাস করতেন এবং তারা পাতকুয়ার মাধ্যমে পানি উত্তোলন করত। ধারণা করা হয় তখন এই পাতকুয়া থেকে একটি বটগাছের জন্ম নেয় এবং তারপরেই এত বড় বটগাছে পরিণত হয়। স্থানীয় লোকেরা এই বটগাছকে বিভিন্ন নামে চিনে থাকে বা এই বটগাছ বিভিন্ন নামে পরিচিত। কেউ কেউ বেতুলির বটগাছ হিসাবে চিনে, কেউ কেউ সুইতলার বটগাছ হিসাবে চিনে, আবার কেউ কেউ মল্লিকপুরের বটগাছ হিসাবে চিনে থাকে। সর্বোপরি এই বটগাছ দেখলে আপনার ভীষণ ভালো লাগবে, কারণ এত বৃহৎ বটগাছ এবং এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ বটগাছ দেখতে পেরে আসলেই ভালো লাগা কাজ করে। সো এখানে যারা আসবেন অবশ্যই আশা করি ভালো লাগবে। আমার পিছনে যে দালানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঝিনাইদা জেলার ঐতিহ্যবাহী মিয়ার দালান। ঐতিহ্যবাহী এই বাড়িটি নির্মাণ কাজ শুরু করা হয় বাংলা সালের 1229 সালে এবং শেষ করা হয় 1236 সালে। এবং একটি দুঃখের বিষয় হচ্ছে কি, 1947 সালে যখন দেশ বিভক্ত হয় তখন এই বাড়ির মালিক সেলিম চৌধুরী নামে একজন ব্যক্তির কাছে এই বাড়িটি বিক্রি করে এবং তারপর থেকে এই বাড়িটিকে অনেকে সেলিম চৌধুরীর বাড়ি হিসাবে চিনে থাকে। বাড়িটি অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটি বাড়ি। দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত বা প্রতিদিন এখানে মানুষ এই বাড়িটিকে দেখতে আসে। যদিও বাড়িটির অবস্থা খুবই খারাপ, জরাজীর্ণ অবস্থা এবং অনেকটা ভেঙে গেছে এবং অস্তিত্বহীনতায় ভুগছে। তো তারপর এই বাড়িটি যদি সংস্করণ করা হয় এবং ঠিকঠাকভাবে রাখা হয়, আই থিঙ্ক ঝিনাইদহ জেলার অন্যতম দর্শনীয় একটি স্থান হিসাবে এই বাড়িটি পরিচিতি লাভ করবে। বর্তমানে আমি খুবই ইন্টারেস্টিং একটি জায়গায় আছি। এই জায়গার নাম হচ্ছে তেঁতুলবাড়িয়া প্যারিস রোড। অ্যাকচুয়ালি এই রোডটার সৌন্দর্যের কারণে এই রোডটার নাম দেওয়া হয়েছে প্যারিস রোড, আর এটি তেঁতুলবাড়িয়া অবস্থিত। তেঁতুলবাড়ি হতে নলডাঙ্গায় যে গ্রামে যায়, এই গ্রামে যায় এই রাস্তা ধরে। অ্যাকচুয়ালি রাস্তাটি অনেক সুন্দর, কারণ দুপাশে নারকেল গাছ আর খেজুর গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো আর কি এই রাস্তাটি, আর দুপাশে তো একেবারে ধানি জমি। সতেজ বাতাস। এখানে বিকেলবেলা প্রচুর পরিমাণ আড্ডা হয় অ্যান্ড সবাই ঘুরতে আসে, কারণ এখানে সতেজ বাতাসটা আসলেই অনেক সুন্দর অ্যান্ড রাস্তাটা দেখতে আসলে খুব সুন্দর। তো চলুন প্যারিস রোডের একটু সৌন্দর্যটা দেখে আসি।
ঝিনাইদহ জেলার অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এটি, অবশ্যই সময় পেলে ঘুরে যাবেন। বর্তমানে এখন আমি আছি ঝিনাইদহ জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় একটি জায়গা এবং আমার খুবই পছন্দের একটি জায়গা, জগৎ বিখ্যাত কেপি বসুর বাড়িতে। কেপি বসু ছিলেন একজন গণিত গবেষক। তিনি গণিত নিয়ে অনেক গবেষণা করেন। তিনি জন্মগ্রহণ করেন ঝিনাইদহ জেলার হরিশঙ্করপুর নামক একটি স্থানে এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1865 খ্রিস্টাব্দে। ছোটবেলা থেকেই কেপি বসুর গণিতের প্রতি আগ্রহটা বেশি ছিল এবং তিনি কলকাতা গিয়ে লর্ড রিপন কলেজে ভর্তি হন এবং সেখানে তিনি গণিতের বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে। পরবর্তীতে তিনি এসে ঢাকা কলেজে শিক্ষকতা করেন এবং তাকে কিন্তু আধুনিক বীজগণিতের জনক বলা হয় এবং তিনি অ্যালজেব্রা এবং জ্যামিতি বিষয়ে অনেক গবেষণা করেন এবং বিভিন্ন বই লিখেন এবং তিনি গণিত শাস্ত্রে খুবই বড় ভূমিকা পালন করেন। সো তার বাসাতে আসতে পেরে আসলেই ভীষণ ভালো লাগছে, যদিও এখন বাসাটা জরাজীর্ণ অবস্থায়, রক্ষণাবেক্ষণের তেমন একটা কেউ নেই। 1960 সালে হরিশঙ্করপুরে 17 কক্ষ বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ করেন কেপি বসু, কিন্তু বর্তমানে এই বাড়ির অবস্থা একেবারে জরাজীর্ণ। তখনকার সময় দেশ বিদেশ থেকে নানান রকমের মানুষ আসতো তার সাথে দেখা করার জন্য এবং এই সুন্দর বাড়িটি দেখার জন্য, কিন্তু বর্তমানে সেই বাড়ির অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, রক্ষণাবেক্ষণের কেউ নেই। জগৎ বিখ্যাত এত সুন্দর একটি বাড়ি এবং জগৎ বিখ্যাত একজন ব্যক্তির বাড়িটি সংস্কার করা হবে না বা সংস্কার থাকবে না, এটা ভেবে খুবই খারাপ লেগেছে আমার। আর সত্যি কথা বলতে বাড়িটি দেখতে খুবই সুন্দর। যদি রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে এই বাড়িটি একটা পিকনিক স্পট হতো এবং মানুষে এখানে এসে অনেক কিছু জানতে পারত। আমার পিছনে খুব সুন্দর একটি মন্দির রয়েছে। এই মন্দিরের নাম হচ্ছে নলডাঙ্গা মন্দির। অ্যাকচুয়ালি এখানে একটি মন্দির না, এখানে 7টি মন্দির আছে অ্যান্ড মন্দিরগুলো দেখতে খুবই চমৎকার। অ্যাকচুয়ালি এখানে এত মন্দির থাকার কারণ কি? এর পিছনে তো একটা কারণ আছে, কারণ এখানে একটি জমিদার বাড়ি ছিল যার অস্তিত্ব এখন একেবারে বিলীন। আর ওই জমিদার বাড়ির জমিদার হওয়ার পিছনে খুব ইন্টারেস্টিং একটা কারণ আছে। তো চলুন সেই ইন্টারেস্টিং কারণটা এবং ইতিহাসটা একটু জেনে আসি। আপনি এই কাহিনীটা বা হিস্ট্রিটা শুনলে খুবই অবাক হবেন এবং মজাও পাবেন, কারণ এখানের যে জমিদার ছিল তার বংশধর, আগের যে বংশধর তারা কিন্তু কেউ জমিদার ছিল না। এখানের সর্বপ্রথম জমিদার ছিল বিশুদাস হাজরা। তিনি একজন সন্ন্যাসী ছিলেন। তিনি তার ধর্মের প্রতি একেবারে দুর্বল হয়ে এখানে আসেন। তিনি ফরিদপুরের একজন বাসিন্দা ছিলেন। তিনি এখানে এসে সন্ন্যাসী অবস্থায় বসবাস শুরু করেন এবং ধ্যান করতে থাকেন। কিন্তু তারপরের কাহিনীটা আরও ইন্টারেস্টিং, কারণ এখানে একটা নদী আছে। এই নদীতে নৌকা নিয়ে বা নৌকাতে সৈন্য নিয়ে তখনকার মুঘল সাম্রাজ্যের সুবেদার মানসিংহ তিনি তার নৌকা নিয়ে বা সেনাসৈন্য নিয়ে সফরে যাচ্ছিলেন। তিনি তার সেনাসৈন্যকে বললেন যে এই যাও জঙ্গলে গিয়ে দেখো কিছু খাবার টাবার পাও কিনা। তখন তারা খাবার খুঁজতে এসে এই যে বিশুদাস হাজরাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখেন এবং বিশুদাস হাজরা তাদেরকে খাবারের সহযোগিতা করে, মানে খাবার সন্ধানে সহযোগিতা করে। তো ওই বিশুদাস হাজরাকে এই গ্রাম সহ এই গ্রামের আশেপাশে যে 5টি গ্রাম আছে সেই গ্রাম নিয়ে তার জমিদারিত্ব এখানে প্রতিষ্ঠা করে যায় এবং তারপর থেকেই তিনি এই এলাকার জমিদারি লাভ করেন এবং তারপরে 300 থেকে 400 বছর তার বংশধররা এখানে জমিদারিত্ব পালন করে। সর্বোপরি এই মন্দিরগুলো দেখতে বেশ সুন্দর এবং চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। আপনি যদি এখানে আসেন সত্যি কথা বলতে অবাক হবেন এবং দেখে ভালোও লাগবে। আর এখানে বড় একটি মন্দির রয়েছে যে মন্দিরটি দেখতে আসলেই খুবই সুন্দর। সো ঝিনাইদহ জেলায় যারা ভ্রমণ করতে আসবেন বা ঝিনাইদহ জেলায় যারা আছেন, যারা এখনও এই মন্দিরগুলো দেখেননি, তারা অবশ্যই এই নলডাঙ্গা গ্রামে এসে এই মন্দিরগুলোকে দেখে যাবেন এবং এর ইতিহাস সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা নিয়ে যাবেন। বর্তমানে এখন আমি আছি ঝিনাইদহ জেলার অত্যন্ত সুন্দর একটি পার্ক, তামান্না ওয়াটার পার্কে।
পার্কটি দেখতে বেশ গোছালো একটি পার্ক, নিরিবিলি একটা পরিবেশ আপনি এখানে আসলে পেয়ে যাবেন। যদিও মানুষ অনেক কম থাকে, কিন্তু ছুটির দিনে মানুষ এখানে অনেক বেশি থাকে। আর আমার পিছনে কিন্তু অনেক রাইড দেখতে পাচ্ছেন। এখানে রাইডগুলো খুবই গোছালো, একটার পর একটা খুবই সুন্দর করে সাজানো, এবং প্রত্যেকটা রাইডের মূল্য আই থিঙ্ক 30 থেকে 40 টাকার মধ্যে থাকার কথা। এবং এখানে কিছু ফ্রি রাইডও আছে যেগুলো হচ্ছে বাচ্চারা ইউজ করতে পারে। এখানে রাইডগুলো সাধারণত বেশিরভাগ সময় বন্ধ থাকে, কারণ মানুষ না যাওয়ার কারণে। যদি মানুষ বেশি হয় তাহলে রাইডগুলোকে অন করে দেওয়া হয়। সো আপনি যদি যান তাহলে অবশ্যই বন্ধের দিনে যাবেন, কারণ বন্ধের দিনে এখানে অনেক মানুষ হয় এবং আপনি গিয়ে রাইডগুলোকে এনজয় করতে পারবেন। আমার পিছনে একটি মসজিদ রয়েছে। এই মসজিদটি হচ্ছে এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, এবং এই মসজিদের নাম হচ্ছে জোর বাংলা মসজিদ। এটি হচ্ছে ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী একটি মসজিদ। হিজরি 800 সালের দিকে আলাউদ্দিন হোসেন শাহের পুত্র শাহ সুলতান এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি একেবারে মাটি চাপা পড়ে গেছিল। পরবর্তীতে 1992 থেকে 1993 সালে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন কাজ শুরু করে, এবং খনন করে এই মসজিদটি আবার পুনরাবিষ্কার করে। সুন্দর এই মসজিদটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 12 বাজারে অবস্থিত। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির অদ্ভুত একটি নাম রয়েছে। এই মসজিদটির নাম হচ্ছে গলাকাটা মসজিদ, আর এই মসজিদের পাশেই রয়েছে গলাকাটা দিঘি। এই মসজিদটি জোর বাংলা মসজিদের একেবারে পাশে, এবং জোর বাংলা মসজিদ যখন নির্মাণ করা হয় ঠিক তখনকার সময় হচ্ছে এই মসজিদটি নির্মাণ করা হয়। ধারণা করা হয় হযরত খান জাহান আলীর শাসন আমলে এই মসজিদ দুটি নির্মাণ করা। এই মসজিদটি অতটা নকশা বা ডিজাইন দিয়ে নির্মাণ করা হয়নি। মূলত এই মসজিদের উপরে 6টা মাত্র গম্বুজ রয়েছে এবং চারপাশে 4টে পিলার রয়েছে। আসলে এই অঞ্চলটায় অনেক প্রত্নতাত্ত্বিক মসজিদ রয়েছে এবং নিদর্শন রয়েছে। আপনার যদি হাতে সময় থাকে তাহলে এই অঞ্চলে প্রায় 14 থেকে 15টা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, সেগুলো অবশ্যই দেখে যাবেন। অ্যান্ড অনেক প্রত্নতাত্ত্বিক আর কি মসজিদ রয়েছে যেগুলো দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। আমার হাতে সময় খুব কম, তাই এই যে জোর বাংলা মসজিদ আর হচ্ছে গলাকাটা মসজিদ দেখে আমি চলে যাচ্ছি। আপনার হাতে সময় থাকলে কিন্তু আপনি সকল কিছু দেখে যাবেন। যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেল টি শার্ট পরতে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান, তারা এখনই যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন। আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটির সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আশা করি ওখান থেকে চোখ বুলিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।